প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। নিশ্চয়ই স্ক্রিনে এখন ফুটে উঠেছে যে ট্যাগলাইনে আমরা কথা বলতে চাচ্ছি, বিসিবি অতীত এবং ভবিষ্যৎ। কারণ বর্তমানে দাঁড়িয়ে আমাদের আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি, বিসিবির গঠনতন্ত্র এবং বিসিবির আকারটা কি হতে যাচ্ছে, যে জায়গায় বিসিবি আটকে আছে, বিসিবি প্রেসিডেন্টকে ঘিরে অনেক রকম সমালোচনা, সেগুলো নিয়ে আসলে কথা বলার জন্য আমরা আজকে দুজন অতিথিকে পেয়েছি স্টুডিওতে। একজন হচ্ছেন আলী হাসান বাবু, সাবেক ক্রিকেটার এবং বিসিবির সাবেক সদস্যও বটে, এবং আতিফ আজম, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। বাবু ভাই, আমি আপনাকে দিয়েই শুরু করি, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি তো শুরুই হয়ে গেল। আমরা যখন কথা বলছি, পাকিস্তান টস জিতে ব্যাটিং করছে বা ফিল্ডিং করছে, মানে আলটিমেটলি চ্যাম্পিয়ন্স ট্রফির ঘন ঘটার মধ্যে আসলে বিসিবিকে টেনে নিয়ে আসার কারণটা এটাই যে আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আপনারা আপনি যখন বোর্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আপনি বোর্ডের আশেপাশে যখন ছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আসলে আতুর ঘর তো ঢাকা শহর মিনি ওয়ার্ল্ড কাপ দিয়ে। তো ওই যে শুরু, এরপরে যেখানে দাঁড়িয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা 2017 পজ দিয়ে, আপনি যেহেতু আন্তর্জাতিকভাবেও স্বীকৃত অনেক পরিচালক বা আইসিসির সঙ্গে কাজ করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থানটা কি দেখছেন এই মুহূর্তে? একটা জিনিস দেখেন, টি-20 আসার আগে এই যে 50 ওভার্স ম্যাচটা কিন্তু বড় অ্যাট্রাকশন ছিল আইসিসি। এখন টি-20 আসার পরে কিছুটা জৌলুস হয়তো কমেছে, বা এটার পাবলিক ডিমান্ড হয়তো কমেছে, পাবলিক ডিমান্ড চলে গেছে ওইদিকে। বাট আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা চ্যাম্পিয়ন হয় ওরাই আসল চ্যাম্পিয়ন। কারণ হচ্ছে এখানে ওয়ার্ল্ড কাপ যারা জিতে, তাহলে আমি কেন বলছি এটা, আমি কেন বলছি এটা, এইখানে আপনাকে এই 50 ওভার খেলার জন্য আপনাকে অনেকগুলি সময় পার, মানে হার্ডল পার করে হার্ডল আবার উইন করার সুযোগ আছে। টি-20 তো সেই সুযোগটা নাই। কিন্তু এখানে একটা প্লেয়ার অনেকক্ষণ খেলতে পারে, অনেক কুইক খেলতে হবে, অনেক কিছু করার একটা সুযোগ আছে। এবং আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি একটা খেলাও অনেকক্ষণ দেখতে পারেন আপনি। এবং এই খেলাটা প্লেয়ারদের কাছেও এখনো আমার কাছে মনে হয় যে অন্যতম একটা আকর্ষণ। কারণ টি-20 যে প্লেয়াররা খেলবে, আপনি রান হলি হলো, কিন্তু এখানে কিন্তু একটু কোয়ালিটি প্লেয়ারের দরকার আছে, কারণ ওকে থাকতে হবে, বোলিংও তাকে সেইভাবে সাস্টেন করে যেতে হবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ খেলা আইসিসির জন্য। 2017 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি, 8 বছর পর। মানে পাকিস্তানের যে আমরা জানি যে কত রকম সিচুয়েশনের পর পাকিস্তান অবশেষে আয়োজক হতে পারলো। এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে পদযাত্রা আপনি দেখতে পাচ্ছেন, মানে ওয়ানডে ক্রিকেটের সঙ্গে আবার পেছনে লেখা আছে ওয়ানডে ক্রিকেট কি মৃত হতে যাচ্ছে কিনা, বা আপনি কি মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি এই ধারণাটাকে ভুল প্রমাণ করতে পারবে কিনা? আপনার কিছু মনে আছে ওয়ানডে ক্রিকেট মৃত হতে যাচ্ছে, এটা কিন্তু গত ওয়ার্ল্ড কাপেও একবার হয়েছিল। এবং তারপরে কিন্তু আফটার দ্য অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ, তারপর ওয়ানডে ক্রিকেট কিন্তু আবার যে ওয়ানডে ক্রিকেট ইজ আ ডিফারেন্ট বল, মানে যে তার একটা আলাদা জলুস আছে। ওই ম্যাচের পরে কিন্তু আবার সবাই সবকিছু ভুলে বলে যে না ওয়ানডে ক্রিকেট। সো আমার মনে হয় না ওয়ানডে ক্রিকেটকে মানে পুরোপুরি মৃত বলা কখনোই সম্ভব, বিকজ ওয়ানডে ক্রিকেটের একটা অ্যাট্রাকশন আছে, যে সেকশন যারা এই খেলা দেখে। তার ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারটা হচ্ছে কি, চ্যাম্পিয়ন্স ট্রফি যদি যারাই ভালো করবে, যেহেতু এইটা 8টা শ্রেষ্ঠ দলের মধ্যে খেলা হয়, তারা ওই জায়গাটাতে মানে গোয়িং ফরওয়ার্ড নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য তারা একটা ভালো মানে ভালোভাবে অবস্থা নিজের, মানে নেক্সট ওয়ার্ল্ড কাপে তাদের কি তারা কোথায় যাচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, ওইটা ধরে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে আর কি। অনেকদিন পরে বাংলাদেশে খেলা হচ্ছে, বাংলাদেশের জন্য হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ বাংলাদেশের লাস্ট রেজাল্টগুলো খুব বেশি ওডিআইতে ভালো নেই। তবে আমার ধারণা যে এইসব উইকেটে বাংলাদেশ ভালো খেলবে। মানে আসলে ভারতের বিপক্ষে বাংলাদেশের কালকে ম্যাচের সম্ভাবনা কতটুকু? বুমরা চলে যাওয়ার পরে তো অটোমেটিকলি এটা হচ্ছিল 20 থেকে 30% সম্ভাবনা বেড়ে যায় বাংলাদেশের, অ্যাটলিস্ট বুমরার মতো এত ভয়ঙ্কর বোলারকে ফেস করতে হচ্ছে। আপনি এই খেলাটা হবে দুবাইতে। এখন এখানে যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, অ্যাভারেজ রান হলো 228 ওই মাঠের, হাইয়েস্ট রান হচ্ছে 355 ইংল্যান্ড করেছে। বাংলাদেশ সবচেয়ে একটা ভালো রেকর্ড হচ্ছে, বাংলাদেশ ওখানে করেছে হাইয়েস্ট 261, ইন্ডিয়া করেছে 252। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে এইখানে কিন্তু আপনাকে ওই 300 রান করেছে, এই 33টা ওয়ানডে হয়েছে এই মাঠে, এর মধ্যে 200 নিচে রান হয়েছে বোধহয় 10 বার, 200 থেকে 250 হয়েছে 12 বার, আর 8 বার হয়েছে 200-250 প্লাস। তা আপনি বুঝতে পারছেন রান কিন্তু ওইখানে এত হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু বোলারদের এখানে একটা সুবিধা পাবে। এবং আমাদের রিসেন্টলি
আপনি যদি দেখেন আমাদের বিপিএলও যদি দেখেন আমাদের বোলার ভালো বোলিং করেছে, ইভেন ব্যাটসম্যানদের টপ ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু 4 জন আমাদের, টপ বোলারদের মধ্যে 2 জন আমাদের, 6 জনের মধ্যে। তো আরেকটা হচ্ছে যে আপনি বললেন যেটা আমাদের এখন ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ বোলার বলতে গেলে বুমরা, ও নাই, এটা একটা আমাদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তবে ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, এতে কোনো ওদের স্ট্যাটিস্টিক্সই বলে এটা। তবে এখানে বাংলাদেশকে একদম ফেলে দেওয়া যাবে না আমার মনে হচ্ছে। বাংলাদেশ ওই যেদিন ওর দিন থাকবে বাংলাদেশ ভালোই খেলবে এবং আমার মনে হয় কালকে বাংলাদেশ ভালোই খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু আছি, বাংলাদেশের একাদশটা কিভাবে দেখছেন? 3 পেসার, অর্ডারটা কি? আমরা ধরে নিতে পারি যে 2 ওপেনার তো যারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে, আপনি যদি অর্ডারটা নিয়ে একটু যদি ধারণা দেন আমাদেরকে। না, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড না তো, দুটো লেফট হ্যান্ড, তানজিম সাকিব, সৌম্য খেলবে, তারপরে আমার শান্ত, এরপরে নাম্বার 4-এ বেদা দেবীর গো উইথ মিরাজ অর উইল ব্রিং তৌহিদ হৃদয়, এটা একটা আছে কথা। মানে 4, 5, 6 হচ্ছে 7 পর্যন্ত হচ্ছে মিরাজ, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম। মানে এখন দলের যা বুঝা যাচ্ছে, দলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় জাকের আলীকে তারা অ্যাকোমোডেট করতে পারবে কিনা। জাকের আলীকে অ্যাকোমোডেট করতে হলে তাদের বোলিং কমাতে হবে, মানে বোলিং এর কমবে, ওইটা খুব অনেক অনেক অনেকাংশে কমবে। বিকজ আপনি যদি 2টা স্পিনার খেলান, নাসুমের ব্যাপারে আছে, রিশাদ আছে, তো আপনি যদি রিশাদ নাসুম থেকে একজন বোলার খেলান, ইন দ্যাট কেস আপনার 3টা পেসার হবে। যদি 3 পেসার হয় তাহলে আমার মনে হয় তারা তানজিম সাকিব, তাসকিন এবং নাহিদ রানাকে নিয়ে যাবে। কিন্তু যদি 2 পেসার হয় এবং 3 স্পিনার হয়, যে নাসুম, রিশাদ এবং মেহেদী, ভাই যেটা বলছিলেন তাতে তো উইকেট অনেকটা স্লথ হবে, এটা বোঝা যাচ্ছে। যদি নতুন উইকেটে খেলা হচ্ছে বলা হচ্ছে না, সেটা বলছি যে যদি 3 স্পিনার হয় সেক্ষেত্রে আপনার বোলার হবে 2টা। ইন দ্যাট কেস আমরা 2টা পেস বোলার হলে তখন আপনার তারা মানে মুস্তাফিজকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ওই চিন্তা করে নিবে। 3 পেসারের ক্ষেত্রে এক ধরনের যাবে, 2 পেসার 3টা স্পিনার খেলাবে কিনা এটা। আর যদি জাকের আলীকে না খেলানো হয় ইভেনচুয়ালি, তাহলে এটা হবে সবচেয়ে বড় তার জন্য মানে ব্যাড লাক, বিকজ দ্য ফর্ম হি ইজ ক্যারিং ফ্রম দ্য ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড এভরিওয়্যার। এখন মানে বোর্ডে বাংলাদেশ টিম সিলেক্টরদের কাছে এখন একটা মেইন প্রবলেম হচ্ছে কি, বেদার দে উইল গো উইথ জাকের অর উইথ হৃদয়, এটা একটা ব্যাপার। এই দুজন যে কোনো একজনকে তো নিতে হবে, একজনকে বাদ দিতে হবে। কারণ আমার মনে হয় না যে সিনিয়র ক্রিকেটার্স লাইক মাহমুদুল্লাহ অর মুশফিক উইল সিট ডাউন, মানে তাদেরকে বেঞ্চে রাখা দুঃসাহসিকতা দেখাবে না বাংলাদেশ। কম্বিনেশন প্রয়োজন হলে কেন না, এরা তো ম্যাচ উইনার বলতে গেলে, মাহমুদুল্লাহ তো ফিনিশার বলতে গেলে। আরেকটা হচ্ছে যে আপনি এই ওনার সাথে আমি একটু অ্যাড করি, আপনি তৌহিদ হৃদয় আর জাকিরের মধ্যে যদি বলেন, আমার তো মনে হয় জাকির ইজ মোর স্টেবল। আপনি তৌহিদ হৃদয় কিন্তু একটু শর্ট টর্ট যেটা খেলে, সিলেকশন অফ শর্টস ওর মানে টেনে টান অন সাইডে মারতে চায়, তো ওই হিসাব করলে জাকির যে বেটার অপশন। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ওটা মনে হয় যে 3 সিমার আমাদের কিন্তু অপশনও কম, ফাস্ট বোলিং অপশন আছে, স্পিনার 2জন মাত্র। মিরাজ অটোমেটিক চয়েস, ও তো অলরাউন্ডার, জেনুইন অলরাউন্ডার। আপনি নিশাদকে নেবেন নাকি নাসুমকে নেবেন, লেফট আর্ম স্পিনার খেলাবেন নাকি লেগ স্পিনার খেলাবেন? তো এটা আসলে ওখানে টেকনিক্যাল লোকজন আছে, ওনারা ভালো বুঝবেন এখানে। আসলে ইন্ডিয়াকে তো ট্র্যাডিশনালি লেফট আর্ম স্পিনার এগেইনস্ট একটু উইক, মানে স্ট্যাটস অনুসারে। আমরা আসলে বিসিবির মধ্যে থাকবো এরপর। চ্যাম্পিয়ন্স ট্রফি তো বিসিবিরই পার্ট, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ন্যাশনাল টিমটিকে পাঠিয়েছে সেরা 8 দলের একজন হিসেবে খেলতে। কিন্তু বিসিবিতে যা হচ্ছে বা বিসিবিতে যা হতে যাচ্ছে, এই ট্যাগলাইনটা তো আসলে অতীত ভবিষ্যতের উপর দাঁড়িয়ে। তো এই পুরো বিষয়টা নিয়ে আমরা আসলে এই বিরতি থেকে ফিরে এসে আলাপ করতে চাই। ততক্ষণ আমরা একটা দর্শকদের কাছ থেকে বিরতি নিয়ে আমরা এই আলোচনায় আসব, এবং সেটা কংক্রিট আলোচনা হবে। আপনার যেহেতু কনস্টিটিউশন পার্টটা খুব ভালো জানা, আর ওনার জানা যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা উনি দেখছেন কিনা সাংবাদিকতার চোখ দিয়ে, সেটাও একটু আলোপ করার ব্যাপার আছে। কনস্টিটিউশন, তারপর হচ্ছে হলো বিসিবিতে অনেক পরিচালক নেই যারা আসলে গত সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই পদত্যাগ করেছেন বা করতে বাধ্য হয়েছেন, অনেকে না করলেও তাদেরকে সরে যেতে হয়েছে। সবকিছু মিলিয়ে বিসিবিতে এই শূন্যতা ফারুক আহমেদের নেতৃত্বাধীন এই বোর্ডকে কতটুকু ভোগাচ্ছে, এবং এই বোর্ডে কি আসলে আপনার যে ভ্যাকেন্ট জায়গাগুলো আছে, এখানে কি পরিচালকদের আসার কোনো রাস্তা আপনি দেখছেন কিনা, নির্বাচন ছাড়া এবং নির্বাচন সহ? এখানে অনেকগুলি হার্ডল আছে। প্রথমত যে আপনি চাইলেই বোর্ডটাকে ভেঙে দিতে পারছেন না, আইসিসির সাথে একটা বাধ্যবাধকতার কারণে। এখন বোর্ডটা চলবে, 25 জন লোক দরকার, তা নয়তো 25 জনকে রাখতো না কখনো। 25 জন থেকে আছে এখন 10 জন, 15 জন নাই। তাহলে এখন দেখেন, এই যারাই আমরা বোর্ডের ডাইরেক্টর ছিলাম বা এখনো যারা আছেন, এনারা কিন্তু একেবারেই এটা একটা অবৈতনিক কাজ।
এটার মধ্যে কিন্তু কিন্তু অনরি কাজ করি আমরা বা যারা করছেন। তো সেই ক্ষেত্রে এক একটা এখন যারা দায়িত্বে আছেন, অনেকগুলি ডিপার্টমেন্ট আছে, এক একজনের দায়িত্বে আছে 3টা করে দায়িত্ব। তো ওনারা ওনাদের ব্যক্তিগত যেই ব্যবসা বাণিজ্য চাকরি করবেন নাকি এইটা করবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কনস্টিটিউশনের মধ্যেই আপনারা দেখবেন যে এখানে ইন্টারিম ইলেকশনের একটা সুযোগ আছে, চাইলে নিতে পারে। যারা চলে গেছেন তাদের জায়গায় যদি কাউন্সিলর রিপ্লেস করা যায়, সেই ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ আপনি ইলেকশন করতে পারেন এবং এতে করে কি হবে যে যেই জায়গাগুলি পূরণ হয়ে যাবে বিসিবিকে সচল রাখা যাবে। তাহলে কারণ এখন যেই ধরেন এইটা তার মানে অচল, এটা আপনার কথা তো অচল ঠিক বলা যাবে না, কনস্ট্যান্ট পার করছেন তারা। কারণ ধরেন আমি সত্যি বললাম যে একটা লোকের কাছে 3টা দায়িত্ব যদি থাকে, এটা ফুল টাইম সারা 24 ঘন্টা মানে 12 ঘন্টার কাজ হয়ে গেছে তার জন্য এটা। সুতরাং এদেরকে বিসিবিকে ভালোভাবে চালানোর জন্যই ইমিডিয়েটলি একটা ইন্টারিম ইলেকশন অ্যাজ পার কনস্টিটিউশন করতে পারেন তারা। এই যে কনস্টিটিউশন এখন বলছেন তারা বিদ্যমান, সেটা দিয়ে করতে পারেন তারা। বিদ্যমান কনস্টিটিউশনে যদি মানে আমাদের নির্বাচনে বিসিবি যাই, সেটা তো একটা প্রেক্ষিত, ডিফারেন্ট অ্যাসপেক্ট। কিন্তু এই বিদ্যমান পরিস্থিতিতে বিপিএল এর যে মানে দুর্যোগের ঘনঘটা বা অনেক রকম কন্ট্রোভার্সির মধ্যে আপনার রাজশাহী দলকে নিয়ে একটা বড় রকম কন্ট্রোভার্সি ছিল, যেটার সঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে টেনে নিয়ে এসে অনেক রকম কথাও বলা হয়েছে। ওরাসকমকে কেন ফারুক আহমেদ দেননি, এরকম একটা অভিযোগও আছে বিভিন্ন জায়গা থেকে। এইগুলো কি আসলে মানে ইম্প্যাক্ট ফেলে এই শূন্যতার কারণে? মানে বোর্ডে যে পরিচালকের সংখ্যা স্বাভাবিক হিসেবে থাকার কথা ছিল সেটা না থাকায়, নাকি এটা আসলে অদূরদর্শিতা, না কোনো রকমের প্রোপাগান্ডা? না, প্রশ্ন মানে বাবুর সাথে আগে একমত যেটা আমি সেটা থেকে যে আপনি কিন্তু মানে উনাদের যারা কথা বলছেন আর কি, তারা হয়তো গঠনটা পুরোপুরি জানেন না। গঠনের কিন্তু ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, এখন ধরেন ডিভিশন ডিস্ট্রিক্টে এখনো সবাই নেই, তাই ওখানে ইলেকশন দেওয়া সম্ভব না। কিন্তু আপনার ক্লাব ক্যাটাগরি এবং সংস্থায় কিন্তু সবাই আছেন, মানে কাউন্সিলর আছেন। সো যেই শূন্য পদগুলো আছে, ওই শূন্য পদে কাউন্সিলর যদি ডাকা হয়, আমার মনে হয় এটা একটা অনেক মানে বিরাট মহাযোগ্য কোনো ব্যাপার না যে এই ডেকে যদি দেখা যায় 7টা কাউন্সিলর 7টা পদ খালি আছে ইয়েতে ক্যাটাগরিক্যালি ক্লাবে। এখন যে 7টাই মানুষ আসে, ক্লাব থেকে 7টা প্রতিনিধি আসে, তার ইলেকশনের প্রয়োজন লাগে না। যদি 8টা হয় তাহলে একটা ইলেকশন হতে পারে। মানে সো এই যে জিনিস ডিভিশনটা না বাদ যেতে পারে, তাহলেও তো আপনার 7জন লোক বাড়লো, তাহলে এখন এটা প্রথম। সো ইন্টারিম ইলেকশন ইজ আ মাস্ট ফর বিসিবি। মানে আমার মনে হয় যে যদি বোর্ডটাকে সচল, মানে কি যদি বোর্ডটাকে একটু সব কাজ সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে চান। এবার দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি যেটা বললেন যে রাজশাহীর মালিকের সাথে ফারুক আহমেদের, রাজশাহী মালিকের সাথে আমার নিজস্ব ব্যক্তিগতভাবে কথা হয়েছে। মানে উনি অন রেকর্ড বলছে যে আমি ফারুক আহমেদকে যেদিন প্রথম গিয়েছিলাম দিতে, ওই মানে জমা দিতে, ওই দিনই প্রথম দেখি, আমি তাকে চিনতাম না। সো মানে ফারুক আহমেদ না, উনি নিজে বলছেন আমি চাইছিলাম তাকে যে প্রথম দিন দিয়েছে ওই দিন চিনি। তো তার সাথে তার বন্ধুত্বটা কিভাবে হইল আমি ঠিক জানি না, যদিও সংবাদ মাধ্যমে এত আসছে যে কতিপয় সংবাদ মাধ্যম হয়তো বলছে তারা নির্দিষ্ট কিছু অভিযোগ তারা পেয়েছে, নাহলে তো করতো না। কিন্তু কুমিল্লা টিমের সঙ্গে যে ওরাসকম হোল্ডিংস এর কথাটা আসছে, ওরাসকমটা আসি, ওরাসকম হচ্ছে কি পিএলসি, ওরাসকম কনস্ট্রাকশন পিএলসি, এটা একটা মাল্টিন্যাশনাল, এবং ওরাসকম কনস্ট্রাকশন অ্যান্ড জেভি এটা কিন্তু ডিফারেন্ট প্রপোজিশন, এটা একটা ডিফারেন্ট কোম্পানি। সো ওই পিএলসি যেটা কনস্ট্রাকশন আছে ইজিপ্ট বেস, ওইটার সাথে যদি এটাকে আপনি মিলান তাহলে আপনি ইউ আর মেকিং আ মিস্টেক। দিস আর ডিফারেন্ট। এখন ফারুক আহমেদের কাছে যদি ওরাসকম পিএলসিও আসতো কিংবা এইটা আসতো, তাদের দুটার কোনোটাই তারা দিত না। ফারুক আহমেদের নিজস্ব ভাষ্য মতে ইট ওয়াজ আ প্রিন্সিপাল ডিসিশন যে আমরা কোনো বাইরের কোম্পানিকে দিব না। এটা কখনো হয়ও নাই, এটা কখনো হয় নাই, তাই তারা দেয় নাই। এটা এমন না যে ওরাসকমকে দেয় নাই আবার মানে স্যামসাংকে দিয়েছে, এরকম ব্যাপার না যে স্যামসাং আসলে দিত ওরাসকম আসলে বলে দেয় নাই। ইট ওয়াজ প্রিন্সিপাল ডিসিশন মেড বাই দ্য বিসিবি। সেই ফারুক আহমেদের নিজের বক্তব্য যে যদি কখনো আমাদেরকে এরকম ডিসিশন নিতে হয় যে আমরা বিদেশি কোম্পানিকে দিব, কারণ আপনি নিজে বর্ষণে জানেন যে এর আগেও কিন্তু বিদেশি কোম্পানি এক্সপ্লোর করছিল, ওয়ান্টেড বিসিবি মানে আসতে চাইছিল, কিন্তু তখনও দেওয়া হয়নি। কারণ ফারুক আহমেদ যদি এসে এটা দিতেন এবং তারপরে তার রিপার্কেশনটা কি হতো ওইটাও কিন্তু আমাদের মানে হ্যাঁ তখন। সো এই পুরো ঘটনার জন্য আপনি একভাবে দায়ী করতে পারেন যে যদি আরেকটু স্প্রেড থাকতো বোর্ডটা, যদি আরো মানুষ বোর্ডের মধ্যে থাকতো, তাহলে হয়তো এগুলোকে আরো বেশি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকতে পারতো। আজকে যেই কোম্পানি টাকা দিতে পারছে না, সেই কোম্পানিকে দেখার জন্য, সেই কোম্পানিকে স্ক্রুটিনাইজ করার জন্য ইনাফ ম্যান পাওয়ারও ছিল না বোর্ডে। আমি একটু অ্যাড করি, আমি সম্প্রতি যে একটা, আপনার কি মনে হয় বোর্ডের মধ্যে ফারুক আহমেদ একটু কোণঠাসা? 9 জনের মধ্যে তিনি একা?
আসলে কি এইটা আমার মনে হয় না যে কোন ঠাসা কেন হবেন, কোন ঠাসার কিছু নাই না, সবকিছু যেহেতু উনি অ্যাপ্লাই করার চেষ্টা করছেন বলে একটা অভিযোগ আমরা বারবারই পাই। একটা আস্থার বিষয় আছে এখানে। আরেকটা হচ্ছে যে ফারুক হঠাৎ করে প্রেসিডেন্ট হয়েছেন, তো সেই ক্ষেত্রে যারা বোর্ডে ছিলেন, যারা যে 9-10 জন ছিলেন, সবাইকে চিনি আমরা, এমন তো না যে কেউ অচেনা একটা লোক। তো এই যে কিভাবে কে কাকে একসেপ্ট করবে সেটারও হয়তো একটু সময়ও সেইভাবে পাইনি। আমি একটুখানি বলি, আমি রিসেন্টলি যেই ইন্টারভিউ দেখলাম সেখানে কিন্তু বোর্ড থেকে বা বোর্ড প্রেসিডেন্ট যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের কিছু সিনিয়র প্লেয়ার ওর সাথে ও প্রেসিডেন্ট হওয়ার পর যোগাযোগ করেছে, আপনারা ইমিডিয়েটলি আমাদের জন্য বিপিএলটা আয়োজন করেন। সেই বিপিএলটা আয়োজন করতে গিয়ে আমি যেই বক্তব্য শুনেছি সেটাই সূত্র ধরে বলছি, আমি ওর পক্ষে বলছি না, আমি ও যেটা বলেছে সেটাই বলছি, যে ও এতটা সময় পায়নি ওই অতটা স্ক্রুটিনাইজ করার মতো আমার মনে হয় যেটা। আরেকটা হচ্ছে যে যখন নাকি বিপিএলটা শুরু হলো তখন তো দেশের মধ্যে একটা কনস্ট্রেন্ট যাচ্ছে, তাই না, একটা পরিবর্তন হয়েছে সেখানে, তো কিছু লিমিটেশন ছিল। এর মধ্যে আমি একটা জিনিস দেখলাম যেটা নাকি পেপার পত্রিকায় এসছে, যে তারা টিকেটিং এর ইয়েতে বেশ ভালো পয়সা 13 crore মনে হয় ওনারা ফেচ করছেন, 12-13 কোটি টাকা এনেছেন, যেটা 3 বছর মিলেও বিপিএল হয় নাই। এটা আগের রেকর্ড আমি জানি না ঠিক, বাট আগের রেকর্ড দেখা যাবে সেটা। বিসিবি এই ইয়েতে যেমন ধরেন মানে বিপিএল এর এই টিকিটের জন্য যে টাকাটা যে ফেচ করছে এটা তো আসলে বিসিবিও কখনো কল্পনা করে এই ধরনের টাকা আসতে পারে বা আসছে আমরা জানি না, ওটা অন্যভাবে একটা পজিটিভ। এছাড়াও যেমন অনেক নেগেটিভ কথা এসছে এখানে, যেমন ধরেন প্লেয়ারদের পেমেন্ট পায় নাই বা কিছু, এটা আসলে বিসিবি হ্যাঁ গার্জিয়ান হিসেবে তার দায়িত্ব, কিন্তু আসলে তো রেসপেক্টিভ টিমের দায়িত্ব এটা, তাই না? এখন ধরেন অনেক নাম করা ইয়ে আছে, যারা দলগুলি আছে যারা পেমেন্ট কোনোদিন আমার মনে হয় না। আমরা জাস্ট 2 মিনিট আছে আর কি, আমরা একটু এই জিনিসটা শেপ আপে যাই। মানে এই যে বিসিবির অতীতটা আমরা আগে জানতাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা যখন করেছেন, আর এখন যে মাঝখানে আমরা একটা চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য দেশেও হচ্ছে, মাঝখানে অনেকগুলো টুর্নামেন্ট বাংলাদেশ বৈশ্বিক আসর আইসিসি গুলো করেছে, যেখানে 2011 সালের বিশ্বকাপটাও ছিল। ওই সময় আমরা দেখেছি অনেক রকম টানাপোড়েন, আপনি স্থানীয় আয়োজক ছিলেন, সেখানে কনভেনারও ছিলেন আপনি। আহমদ মুস্তফা কামালের সময় অনেক রকম ট্রাবল মেকিং এর মাঝখান দিয়ে আমাদের ওই বিশ্বকাপটা গিয়েছিল। তো ওইখান থেকে কি আসলে যে সব আমরা লোরাস কামালের ব্যাপারে শুনি সেটার কি রিফ্লেকশন আমরা ফারুক আহমেদের মধ্যেও পাই? আমি একটুখানি বলি এখানে, 2011 সালের যে আমরা ওয়ার্ল্ড কাপটা করেছি, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল একটা টুর্নামেন্ট আমরা করেছি এখানে। এতে কোনো আমার মনে হয় না কেউ, এবং সবাই সহযোগিতা ছিল সেখানে। মোস্তফা কামাল সম্বন্ধে যেগুলি শোনা যায় সেটা বড় পরিসরে বলতে হবে। এটা উনি আসলে আমরা কিন্তু এলওসি ছিল একটা লোকাল অর্গানাইজিং বডি, এই টুর্নামেন্টটা কিন্তু করেছি আমরা এলওসি, এখানে বোর্ডের লোকজন ছিলেন, আমি টুর্নামেন্ট ডাইরেক্টর ছিলাম। মোস্তফা কামাল সাহেবের সে তেমন কোনো ইনফ্লুয়েন্স কিন্তু সেখানে ছিল, হ্যাঁ দু একটা ব্যাপারে উনি ইনফ্লুয়েন্স করতে চেয়েছিলেন, আমরা ওভারকাম করেছি। উনি কিন্তু আমাদের কিছু কিছু সহযোগিতা করেছেন, কারণ তখন স্টেডিয়ামগুলি এত ইয়ে ছিল না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ওনাদের যথেষ্ট অবদান ছিল সেই সময়টায়। বাট তারপরে আমি বলবো যে এখন যেটা হচ্ছে, এখন তো ধরেন টেকনোলজি বদলেছে, ওই সময় তো 2011 থেকে এখন অনেক উন্নত মানের টেকনোলজি হয়েছে। এখন একটাই হলো যে পাকিস্তানের খেলা, আমাদের ফুটপ্রিন্টটা একটু চেঞ্জ হয়েছে। আপনি বলতে চাচ্ছেন 30 সেকেন্ড আতিফ আজম, আমি জাস্ট বাবু ভাইয়ের কাছ থেকে কথাটা কেড়ে নিচ্ছি, যে আমরা কি আপনি আপনার সাংবাদিকতা ক্যারিয়ার শুরুর দিকে 2011 বিশ্বকাপটা আপনার বড় একটা ইয়ে ছিল, ব্রেক থ্রু ছিল, মানে আপনার নিজের ইয়ের জন্যই। তো আপনার এই মানে বাংলাদেশের ক্রিকেটের এই পথ চলাটা কিভাবে দেখছেন? মানে ওই সময় বোর্ড সভাপতির সঙ্গে এই বোর্ড সভাপতি যদি কম্পারিজনে আসি, অতীত ও বর্তমানে দাঁড়িয়ে অতীত এবং ভবিষ্যৎ নির্ধারণে কতটুকু আপনি বলতে পারেন, কতটুকু আপনি নির্ধারণ? ওই সময় বোর্ড সভাপতির সাথে এই বোর্ড সভাপতি মিলানো যাবে না, কারণ ওই সময় বোর্ড সভাপতি 25 জন লোক ছিলেন সাথে, এই সময় বোর্ড সভাপতি 10 জন লোক আছে, তাও সবাই তার কথা শুনে কিনে এটা সন্দেহ আছে। তাই নতুনভাবে যে লোক আসে তখন আর কি জিনিসটা আরো ডিস্ট্রিবিউটেড হয়। তার মানে সবারই দুজনের কথার বক্তব্যই মনে হচ্ছে যে বিসিবিতে ইলেকশনটা ইন্টারিম ইলেকশন, ফর দ্য টাইম বিং ইন্টারিম ইলেকশন ইজ আ মাস্ট। সুযোগ যেহেতু আছে, এই সুযোগটা নিয়ে বোর্ডটাকে সচল করা দরকার, মানে ভালোভাবে সচল করা। হয়তো আমি এখন অনেকে বলবে যে আমি এখন কি সচল না, আমার মনে হচ্ছে যে ভালোভাবে চলার জন্য এই লোকগুলিকে নেওয়া দরকার ইমিডিয়েট, যেহেতু অপশন আছে। সময় অনেক কম, আমার আরো বেশি কথা বলার বাকি ছিল, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদেরকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো এসব ব্যাপারে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আশা করি আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পথ চলা নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।